বাংলাদেশ সেনাবাহিনীতে শুরু হয়েছে এক অভূতপূর্ব অধ্যায়, যা নিয়ে সীমান্তের ওপারে তীব্র অস্বস্তি ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি প্রাতিষ্ঠানিক ঘটনাই ছিল না, বরং এটি এমন এক আলোচনার সূত্রপাত করেছে যার রেশ পৌঁছেছে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএতে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে চালু ছিল 5টি কোম্পানি। এগুলোর নামকরণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত বীর মুক্তিযোদ্ধাদের নামানুসারে। জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কোম্পানির নামগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে যুগে যুগে বাঁচিয়ে রাখার প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল। কিন্তু চলতি বছরের এই নতুন উদ্যোগটি সেই ধারাবাহিকতায় এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির করিডোর পর্যন্ত নানা কথা শোনা যাচ্ছে। গত 18ই জুন বিএমএতে অনুষ্ঠিত হয়ে গেল এক ঐতিহাসিক পাসিং আউট প্যারেড। এই প্যারেডের মাধ্যমে বিএমএতে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটরা কমিশন লাভ করেন। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি মেধাবী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে একটি অনুষ্ঠানে সেনা প্রধান নতুন ব্যাটালিয়ন গঠনের ইঙ্গিত দিলেও এদিন তিনি সেই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। তিনি বলেন, মাতৃভূমি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই দ্বিতীয় ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল সোর্ড অব অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স অর্জন করেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর। কিন্তু পুরস্কার বিতরণের আড়ালে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হলো নতুন এই দ্বিতীয় ব্যাটালিয়নের অধীনে যুক্ত হওয়া 4টি নতুন কোম্পানির নামকরণ। প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের 5টি কোম্পানির পর এবার দ্বিতীয় ব্যাটালিয়নে যুক্ত হলো। বিস্ময়কর হলেও সত্য যে এই 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলাম ধর্মের প্রথম 4 খলিফার নাম অনুসারে। এগুলো হলো আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। এই নামকরণের খবরটি যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, তেমনি সামাজিক এবং গণমাধ্যমে তৈরি হয় এক মিশ্র প্রতিক্রিয়া। একটি অংশ এটিকে দেখছেন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে। তাদের যুক্তি হলো, সামরিক বাহিনীতে এর আগেও বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং যুদ্ধ বীরদের নামে ইউনিটের নামকরণের প্রচুর নজির রয়েছে। তাই খলিফাদের নামে কোম্পানির নামকরণকেও একই ধারাবাহিকতার অংশ হিসাবে দেখা যেতে পারে। কিন্তু অন্য একটি অংশ এই নামকরণকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের কিছু গণমাধ্যম এবং বিশ্লেষকরা এই উদ্যোগকে খুব একটা ইতিবাচকভাবে দেখছেন না। তারা এই বিষয়টিকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে তুলে ধরেছেন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে এ নিয়ে বেশ কিছু সমালোচনাধর্মী প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। এই বিষয়টি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। প্রথমত, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ইউনিট, কোম্পানি বা সাব ইউনিটের নামকরণ প্রায়ই ঐতিহ্য, ইতিহাস বা সাংস্কৃতিক পরিচয় কিংবা প্রাতিষ্ঠানিক প্রতীকবাদের ভিত্তিতে করা হয়। তাই শুধুমাত্র নামকরণের ভিত্তিতে কোনো সামরিক বাহিনীর নীতিগত বা মতাদর্শগত পরিবর্তন হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো সবসময় যৌক্তিক নয়। দ্বিতীয়ত, পর্যবেক্ষকদের মতে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের বিভিন্ন কোম্পানির নাম মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছিল। অন্যদিকে দ্বিতীয় ব্যাটালিয়নের কিছু কোম্পানির নাম ধর্মীয় ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে রাখা হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। এই পার্থক্য মূলত জনপরিসরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং বিভিন্ন বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তৃতীয়ত, বাংলাদেশের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশের সামরিক বাহিনীর যে কোনো সাংগঠনিক বা প্রতীকী পরিবর্তন প্রায়ই নানা ব্যাখ্যার জন্ম দেয়, বিশেষ করে যখন বিষয়টি জাতীয় পরিচয়, ইতিহাস বা ধর্মীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত হয়। তখন তা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তবে এসব ব্যাখ্যার সবকিছুই যে বাস্তব নীতিগত পরিবর্তনের প্রতিফলন এমনটি বলা যায় না। চতুর্থত, কোনো সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ না হলে স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের অনুমান, বিশ্লেষণ বা মতামত সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক আলোচনা এবং গণমাধ্যমে তখন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রচারিত হয়, যার সবগুলো সমানভাবে তথ্যভিত্তিক নাও হতে পারে।
এদিকে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গঠনের মূল উদ্দেশ্য ছিল সামরিক প্রশিক্ষণের মান উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আরও দক্ষ কর্মকর্তা তৈরি করা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কাঠামোর সম্প্রসারণই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য। তবে কোম্পানিগুলোর নামকরণের পেছনে নির্দিষ্ট নীতিগত বা ঐতিহাসিক ব্যাখ্যার সম্পর্কে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে বর্তমানে এ বিষয়টিকে ঘিরে যে বিভিন্ন ব্যাখ্যা প্রচলিত রয়েছে তার বড় অংশই পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নির্ভরযোগ্য তথ্যের অভাবে সেগুলো চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়। সব মিলিয়ে বলা যায় 18 জন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন মূলত একটি আনুষ্ঠানিক সম্প্রসারণ এবং সামরিক প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। অন্যদিকে কোম্পানিগুলোর নামকরণ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা মূলত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, দৃষ্টিভঙ্গি এবং জনপরিসরের আলোচনার ফল। ভবিষ্যতে যদি এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আরও বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন তাহলে বর্তমানের অনেক জল্পনা ও বিভ্রান্তির অবসান হতে পারে।